এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে এরকম বিশাল বিশাল সাইজের পাথর রাখা। কিছুটা অফবিট ট্রেল ধরে আগানোর পরেই মনে হচ্ছে আজকের ভ্রমণটা সার্থক, কারণ চোখের সামনেই স্পষ্ট দেখতে পাচ্ছি বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা। ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, দারুণ অসাধারণ একটা জায়গা। এখানকার একমাত্র চা বাগান। তবে এই পতাকাগুলো কেন লাগানো হয়েছে সেটা কি জানেন? ট্রেডিশনাল পোশাক ভাড়া নিতে পারবেন। এখানকার মানুষজন যেমন শান্ত স্বভাবের, তেমনি এখানকার প্রকৃতিও শান্ত হাতে বসে আছে আপনাকে বরণ করে নেয়ার জন্য। সিকিম ভ্রমণ বলতে যারা শুধুমাত্র নর্থ সিকিম যাওয়া আর বরফ দেখাকেই বোঝেন, তাদের জন্য ভিন্ন কিছু নেই আমার এবারের ভ্রমণ গল্প। শুভ সকাল সবাইকে। এখন ভোর 5:40 বাজে। উঠে মোটামুটি রেডি, 6টার মধ্যে বের হব। ড্রাইভার দাদার সাথে একটু আগেও কথা হলো, উনি টাইম টু টাইম আমাদের হোটেলে চলে আসবে। আর এবার আপনাদেরকে দেখাবো কিন্তু সাউথ সিকিমের সৌন্দর্য। তো এখন আর দেরি করবো না, আজকে হোটেলটা চেক আউট করে একদম বের হয়ে যাব। এই গ্যাংটক এইদিকে আর আসা হবে না। আমাদের প্ল্যান হচ্ছে সাউথ সিকিম এক্সপ্লোর করার পরে আমরা চলে যাব দার্জিলিং। একটু আগেও বৃষ্টি হয়েছে আর এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড রকমের ঠান্ডা। এই যাত্রায় সিকিমকে যেহেতু বিদায় জানাচ্ছি, তাই বড় বড় ব্যাগপত্র থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো গাড়িতে তোলাই এখন প্রথম কাজ। মাঝখানে একটা দিন গ্যাংটক থেকে পায়ে হেঁটে এক্সপ্লোর করেছি এমজি মার্গ, তারপর গ্যাংটক রোপওয়ে, যেখানে ক্যাবল কারে উপভোগ করা যায় পুরো শহরটার ভিউ। তাশি ভিউ পয়েন্ট সহ আরো অনেক কিছুই দেখেছি, তবে সেসব ভিডিও করা হয় নাই। ঠান্ডা অঞ্চলে এমন আলো ঝলমলে সকাল দারুণ লাগছে। ট্রাভেল করার সময় এই ব্যাপারগুলোকে আমি ভীষণ এনজয় করি। আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য এখন সাউথ সিকিমের রাভাংলাতে। তবে সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই। আবার পাহাড়ি অঞ্চলে চাহিদা মাত্রই হাতের নাগালে সবকিছু পাওয়া যাবে, ব্যাপারটা এমনও না। আমাদের হোটেলের ঠিক সামনেই এই ঝর্ণাটা। ব্রেকফাস্ট করতে করতে এই ঝর্ণার পানির শব্দটাও শোনা যাচ্ছে। চারপাশে গাছপালা, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। এই অঞ্চলে আশেপাশে তেমন দোকানপাট নাই, তাই অনেকটা খোঁজাখুঁজি করে এই ক্যাফেটেরিয়াটা বের করেছি। রেস্টুরেন্ট থেকে এই পাশের ভিউটা উপভোগ করা যাচ্ছিল। তবে খাবার এখানে কোনোটাই রেডি নেই, তাই অর্ডার কনফার্ম করার পরে ওনারা রান্না শুরু করে। এখানে খাবারটা হচ্ছে থালি সিস্টেমে, যে এরকম থালি দেখতে পাচ্ছেন, পুরি অথবা রুটি এরকম অপশন থাকে। আর এখন আমি নিয়েছি এই যে প্রতিটা থালিতে এরকম 4টা করে পুরি দিবে, সাথে আছে ডাল, ছোলা, আলুর দম। এইখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের অবস্থা একটু খারাপ, মানে মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো পায় না। খুবই রিমোট একটা এরিয়া আশেপাশে। আর যে তেমন কোনো নাস্তা করার মতো হোটেল আছে ব্যাপারটা এমনও না। এরকম এক একটা থালি পড়ছে হচ্ছে 100 করে। নাস্তা শেষে পাহাড়ি রাস্তা ধরে আবার যাত্রা শুরু করলাম। এখনো যেতে হবে মোটামুটি 55 কিলোমিটার রাস্তা। দূরত্ব বেশি মনে না হলেও পাহাড়ি রাস্তা এই 55 কিলোমিটার মানে কিন্তু অনেকটা পথ। কিছুটা পথ আসার পরে লোকালয় পেলাম, তবে এখানে ঘরবাড়ির সংখ্যা খুবই কম। চারপাশটা বলতে গেলে একেবারেই শান্ত। ড্রাইভার দাদা জানালেন এদিকটায় নাকি কিছুদিন পর পরই পাহাড় ধসের ঘটনা ঘটে, তাই কিছু কিছু জায়গাতে রাস্তার অবস্থা তেমন ভালো না। তবে নতুন করে এদিকটায় রাস্তা নির্মাণের কাজ চলছে। এখন ঢুকে পড়েছি শহরের মধ্যে। পাহাড়ি এলাকার শহরগুলো এমনই হয়, আর এটাই কিন্তু রাভাংলা শহর। খুবই ছোট্ট একটি শহর, তবে বেশ সাজানো গোছানো। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই যাতায়াতের জন্য গাড়ি আর নয়তো বাইক আছে। আর যাদের বাড়িতে কোনোটাই নেই তারা শেয়ার ট্যাক্সিতে করে চলাচল করে, যেটা এখানকার প্রধান যানবাহন। চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম স্পটে, রাভাংলা বুদ্ধ পার্ক, যেটা এখানকার প্রধান আকর্ষণ। এই পাশে বুদ্ধ ধর্মের বিভিন্ন ধর্মীয় ব্যাপারগুলোই দেয়ালে চিত্র আকারে ফুটায় তোলা হয়েছে। আর এইটা হচ্ছে গেট, মেইন গেট।
এখানে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 80 রুপি করে, আর আমাদের জন্য 200, অনেকটাই বেশি। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। আজকের ওয়েদার এতটাই চমৎকার যে গৌতম বুদ্ধের মূর্তির পিছেই বিশ্বের 3য় উচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে উঁচু যে মাথা সেটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে এর থেকে ক্লিয়ার আর কি বলবো। এই যে একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা ভেসে আছে ঠিক এই মূর্তিটার পাশেই। দেখেন কত ক্লিয়ার, আজকের ওয়েদারটা দারুণ। এই গাছটাকে আমি অনেকক্ষণ যাবত দেখছিলাম, মানে টোটালি কনফিউজ ছিলাম, কারণ আমার কাছে এটা ধরে ফিল হচ্ছে যে এটা প্লাস্টিকের। আবার যখন দেখছি না গাছের গোড়ায় মাটি আছে, সব কিছু আছে, তখন বুঝলাম যে না, এটা রিয়েল গাছ। তো এর পাতা টাচ করার পরে মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা রিয়েল গাছ। এটা কি গাছ নামও জানি না, তবে খুবই সুন্দর একটা গাছ। শুধু এই গাছ নয়, পাহাড়ি অঞ্চলে আসলে এমন অনেক ধরনের গাছ পাবেন যেগুলো দেখতে খুবই সুন্দর আর দেখে মনে হবে প্লাস্টিকের, কিন্তু আসলে এগুলো রিয়েল। পার্কটির চারপাশে সবুজ পাহাড়, সুন্দর বাগান আর পরিবেশটা কিন্তু বেশ মনোরম। এই পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল 2013 সালে, আর সামনে থাকা মূর্তিটি সিক্কিমের অন্যতম বৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি। এই জায়গাটি মূলত বিখ্যাত হচ্ছে এই বুদ্ধ মূর্তিটার জন্য। বিশাল বড় সাইজের একটা বুদ্ধ মূর্তি, টোটাল 131 ফুট উচ্চতা হবে। এই মূর্তি অনেক দূর থেকেও দেখা যায়, আর এখান থেকে যে ল্যান্ডস্কেপটা পাওয়া যায়, একটু আগেই আপনাদেরকে দেখালাম, কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। চারপাশে শুধু পাহাড়ের ভিউ, আর জায়গাটা এত নিরিবিলি, এই সব কিছু মিলেই আসলে জায়গাটা মানুষের কাছে প্রিয়। আর এই মূর্তিটি ক্যামেরায় হয়তো ছোট দেখা গেলেও বাস্তবে কিন্তু এটা ছোট না। যখন এটা কাছের থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে মূর্তিটা আসলে কত বড়। এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে এরকম বিশাল বিশাল সাইজের পাথর রাখা, কাছে থেকে দেখলে মনে হয় যে এই পাথরগুলোর বয়স অনেক। পার্কটির বাম সাইডের রাস্তা ধরে খানিকটা সামনে এমন কিছু শপ দেখতে পেলাম। এই শপগুলোতে অনেক ধরনের সুভেনিয়ার, তারপর ট্রেডিশনাল খাবার, জুতা, জামা, শোপিস সহ আরও অনেক কিছুই বিক্রি করছে। তবে জিনিসপত্রের দাম বাহিরের থেকে তুলনামূলক বেশিই মনে হয়েছে আমার কাছে। আমার পিছনে যে শপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ট্রেডিশনাল পোশাক ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে ফটোশ্যুট করতে পারবেন, আর ভাড়া হচ্ছে 100 রুপি করে। রাবাংলা শহরের কোথায় কি কি ঘুরে দেখার মতো আছে সেটার একটি ম্যাপ দেয়া হয়েছে এখানে। আর পার্কটি কিন্তু অনেক বড় জায়গা জুড়েই, তাই পুরোটা ঘুরে দেখতে চাইলে বেশ ভালোই হাঁটতে হবে এবং সিঁড়ি ধরে ওঠানামা করতে হবে। রাবাংলা বুদ্ধ পার্ক দেখা শেষে আমরা এখন যাচ্ছি পরবর্তী স্পটে। আপনারা কেউ যদি হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসেন তাহলে আমি পরামর্শ দিব এই রাবাংলা শহরে অন্তত একটি রাত থাকার। এখানকার জনজীবন এবং প্রকৃতি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর এদিকটাই কিন্তু বেশ বড় বড় সাইজের পাইন গাছের বাগান আছে বিশাল এলাকা জুড়ে, তাই দার্জিলিং এর খানিকটা ভাইবও পাচ্ছি। যদিও আমার আজকের দিনের শেষ গন্তব্য দার্জিলিং। এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, এটা দেখার পরে ডেফিনেটলি আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখেন কোথায় আছে, এটা হচ্ছে টেমি টি গার্ডেন। এটা সিক্কিমের একমাত্র চায়ের বাগান এবং পুরো বিশ্বে এই চায়ের একটা
সুনাম আছে, খ্যাতি আছে। এই চা পাতাগুলো অনেক সুগন্ধি হয় এবং অথেন্টিক ফ্লেভারটা পাবেন এই চা পাতার থেকে যে চাটা তৈরি হবে। এই পাশে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, দুই পাশে, মাঝখান দিয়ে রাস্তা, আর এই দুই পাশে হচ্ছে চায়ের বাগান। টোটাল যদি বলি তাহলে 440 একর জমির উপরে এই সম্পূর্ণ চা বাগান। পুরো পাহাড়ের ভিউ, সামনে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে। দারুণ, অসাধারণ একটা জায়গা। এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার ড্রাইভার দাদার সাথে কথা বলে যে ব্যাপারটা জেনেছি, আমি নিজেও জানতাম না এই ফ্ল্যাগ সম্পর্কে। আমি ভাবছি হয়তো সৌন্দর্যের জন্য লাগানো হয়, বাট ব্যাপারটা এরকমও না। একজন বুদ্ধিস্টের মৃত্যুর পরে তার পুনর্জন্মের জন্য এই ফ্ল্যাগটা প্রার্থনা করে আর কি লাগানো হয়, এবং একজনের জন্য 108টা করে এরকম ফ্ল্যাগ লাগানো হয়, এবং ফ্ল্যাগের উপরে তাদের ধর্মীয় কথাবার্তা সবকিছু লেখা আছে। টি গার্ডেনের ভিতরেই রয়েছে ছোট্ট একটি দোকান। এখানে অনেক ধরনের চা রাখা আছে, আর এই সবগুলো এই গার্ডেনেরই চা। ঘুরতে আসা পর্যটকদের জন্যই মূলত এই দোকান। অনেকে চা বাগান ঘুরে দেখা শেষে এখান থেকে কিনেও নিয়ে যাচ্ছে। এখান থেকে হেঁটে হেঁটে পুরোটা রাউন্ড দিয়ে আপনারা একদম ওই সামনে পর্যন্ত চলে যেতে পারবেন। আর এই জায়গাটা দিয়ে হাঁটতেও কিন্তু অসাধারণ লাগবে। আমাদের গন্তব্য এখন দার্জিলিং। তবে এই দুটো প্লেস ঘুরে দেখা শেষে এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয় নাই। আবার ওদিকে সময়ের মধ্যে চেকপোস্ট পার হতে না পারলে এখানেই এক রাত আটকা পড়ে থাকতে হবে। বেশ খোঁজাখুঁজি করে পাহাড়ের এই হোটেলটায় একটা যাত্রা বিরতি দিলাম। উইন্ডো ভিউটা খুবই চমৎকার, আর বাইরে দেখুন কিভাবে ভুট্টা সাজিয়ে রেখেছে। এদিকে খাবার চলে এসেছে, আর পাহাড়ি মানুষেরা পশু পাখিদের খুবই ভালোবাসে। এই ব্যাপারটা বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, বিরতি শেষে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তবুও চারধামে অল্প কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। এখান থেকেও চারপাশে সুন্দর ল্যান্ডস্কেপ পাওয়া যায়, যেটা এখন দেখাতে পারছি না। আর এদিকে তো রাতই হয়ে গেল। চিন্তায় ছিলাম যে দার্জিলিং চেকপোস্ট সময়ের মধ্যে পার হতে পারবো কিনা, তবে সেটাও পার হতে পেরেছি। তারপর এখানে ছোট্ট একটা চায়ের বিরতি, আর ওই যে সামনে পাহাড় থেকেই দার্জিলিং শহরের একটা ভিউ দেখা যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। দার্জিলিংয়ে এখন দোকানপাট সবই প্রায় বন্ধ, কারণ অনেক রাত হয়ে গেছে। তবুও লাইটিংগুলো দেখে মনে হচ্ছে কোনো এক বিয়ে বাড়ির গেট দিয়ে যেন প্রবেশ করছি। আর এই রুমটা আমরা নিয়েছি, দেখেন বিশাল সাইজের একটা রুম। থাকবো আমরা 2 বন্ধু। সিঙ্গেল বেডের একটা রুম হলেই হয়ে যেত, বাট ওরকম পাই নাই। এরকম বিশাল সাইজের একটা রুম খালি ছিল। এখন আসলে উইন্ডো থেকে ভিউটা কেমন জানি না, কারণ এটা রাতের বেলা এসে পৌঁছেছি, সকাল হলে বোঝা যাবে। তবে যেটা দেখলাম, এখন রাস্তার উপরেই কিন্তু একদম মেঘ চলে আসছে। অস্থির একটা ফিল পাবো আশা করছি সকালে। রুমগুলো বিশাল বিশাল। আমরা 2 বন্ধু 2 বেডে ঘুমাবো এখন। তারপরে এই পাশে সোফা আছে। কিন্তু ভাই এই দেখেন এইখানে কি করছে, আমার জুতা দিছে একটা নীল কালার, একটা হচ্ছে সাদা কালার। এইটা ভাই মেনে নেওয়া গেল না। আর একটা রাজপ্রাসাদ দেখে, এটাকে রাজপ্রাসাদই বলবো, কারণ দেখেন এত বড় একটা ওয়াশরুমে ভাই 2 জন কি করব বলেন। কত বড় সাইজের একটা পানির বোতল, এখানে চা বানিয়ে খাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে। বাস, কালকে সকালে উঠি, ভিউটা দেখি, দেন আপনাদেরকে আপডেটটা জানাবো। তো দেখা হচ্ছে দার্জিলিংয়ের নতুন ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। ততক্ষণ সাথেই থাকুন।